তোমার দরকার প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে তুমি জানো যে একের পর এক রিপোর্টার আজকে আমাদের রীতিমতো মারধরের শিকার হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে মারধর করেছে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অরিত্রিক এবং পার্থসারথী চক্রবর্তী এই দুজন যেখানে ছিল সেখানে যেটা হয়েছে যে তারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছিল, ফলে সেখানে যে একের পর এক ছাপ্পা ভোট হচ্ছিল সেই ছাপ্পা ভোট হতে সমস্যা এবং তারপরে তাদের উপর রীতিমতো বাঁশ লাঠি নিয়ে আক্রমণ করা হয়। আর প্রকাশ যেখানে ছিল সেখানে দরজা বন্ধ করে ভেতরে অফিসাররা সব ভোট করাচ্ছিলেন এবং বাইরে বহিরাগতরা সব জমায়েত হয়েছিল। তারা ছাপ্পা ভোট দেবে বলে প্রকাশ তাদেরকে চেস করার পর প্রকাশকেও রীতিমতো মারধর করা হয় এবং তার ক্যামেরাম্যানকেও। কি বলবে, মানে এইরকম একটা ভোটের দিনে সেখানে অবাধে ছাপ্পা ভোট হচ্ছে, পুলিশ কোনো কাজ করছে না, রাজ্য নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া নেই এবং শাসক দলের মদতে দুষ্কৃতীরা পুরো শর্টলেগ দাপিয়ে বেড়াচ্ছে এবং সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, শুধু আমাদের চ্যানেলে এরকম নয়, অন্যান্য সংবাদ মাধ্যমেরও প্রতিনিধিরা কাজ করতে গিয়ে রীতিমতো মারধর খেতে হচ্ছে তাদেরকে। তারপরে পুলিশকে বলার পরেও প্রত্যেকে নিষ্ক্রিয়, কোথাও থেকে কোনো রকম কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না। এটা কি গণতন্ত্রের পক্ষে রীতিমতো একটা লজ্জাকর দিন নয়? তুমি কি বলবে? দেখো, এই ৩রা অক্টোবর শুধু আমার নয়, সমস্ত ভোটার এবং পশ্চিমবঙ্গের এবং গোটা পৃথিবীর বঙ্গভাষী নাগরিকের একটাই প্রশ্ন যে এইটাই যদি করা হবে, নেতা নেত্রীরা দাদা দিদিরা এইটাই যদি করবেন, তাহলে কষ্ট করে ক্যাম্পেইনটা প্রচারটা কেন করলেন? এত খরচ, এই টাকার উৎস নিয়ে আমি প্রশ্ন করছি না, কিন্তু এত খরচ করে দেয়ালগুলো কেন নোংরা করলেন? ফেস্টুন, ব্যানার, পোস্টারে এই তো কোটি কোটি অর্থ ঢাললেন কেন? আমার মনে আছে অতনু, সিপিএম এর এক নেতা একবার বলেছিলেন, এই বিধাননগরেরই নেতা, এখন তিনি বেঁচে নেই, তিনি বলেছিলেন যে এ তো ৩৬৫ দিন আমরা কিছু করি না, ভোটের দিন একটু আধটু করি। মানে আমি বলছি, ঠিক যেমন সিন্ডিকেট, ঠিক যেমন শিক্ষাক্ষেত্রে দলীয় নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ, ঠিক যেমন স্বাধিকার ভঙ্গ, এইগুলো সিপিএম শুরু করেছিল, তৃণমূল কংগ্রেস এটাকে একটা স্থূল এবং বেপরোয়া জায়গায় নিয়ে গেছে। তুমি দেখবে এরপরও এই মানুষগুলো এত নির্লজ্জ যে এরপরও জয়ের দিন এরাই সবুজ আবির মাখবে, আবার পরিষ্কার পাঞ্জাবি পাজামা পরে নবান্নে যাবেন, হাসি হাসি মুখে পিঠে কাটবেন। এবং আমার বিস্ময়কর লাগে যে 2016-তে আবার আমাদের অর্থ খরচ করে, হয়তো করের টাকা পরোক্ষে খরচ করে এরাই আবার ক্যাম্পেইন করবেন, ফেস্টুন টাঙাবেন, দেয়াল রাঙাবেন এবং আবার ভোট চাইবেন, আবার 2016 বিধানসভার ভোটের দিনও এই এই কাজটাই করবেন। মানে আমি বলছি, আমি এই জন্য এটা অবাক হচ্ছি না, তার কারণ দেখো, কংগ্রেস আমাদের রাজ্যে প্রতিরোধের জায়গায় ছিল না, বিজেপি নামক একটি শক্তির উত্থান গত কয়েকটি ভোটে আমরা দেখেছি। এবং এখন আমি ঝালমুড়ি তত্ত্বে না মোদি মমতা মিটিং এ কিসে হয়েছে আমি জানি না, কিন্তু রাতারাতি ভোজবাজির মতো সেই শক্তিটা ভ্যানিশ হয়ে গেছে। তুমি দেখো, আজকে তুমি বিজেপির প্রেস কনফারেন্স হয়তো বিকেলের দিকে নামকা বাস্তে একটা দেখতে পাবে, কোথাও তারা প্রতিরোধ করেনি। আবার সেই লড়াইতে বাম এবং তৃণমূল কংগ্রেস মুখোমুখি। এবং দেখো, যেখানে রেজিস্ট্যান্সটা আসছে, যেখানে প্রতিরোধ হচ্ছে, সেইখানে সংঘাত হচ্ছে। এবং আমার ধারণা ছিল যে বিধাননগরে তৃণমূল একটা একতরফা জয় পাবে, এরপরে হয়তো দেখা যাবে ভোটের রেজাল্টের দিন একতরফা জয়ই পেল, কিন্তু সেই জয়ের কোনো সম্মান থাকবে? আমি বলছি, তাহলে তো এই ছবি দেখে মনে হচ্ছে যে না, এটা যেটা অধিকাংশ মানুষের ধারণা ছিল, তার মানে বাম অত্যন্ত একটা শক্তিশালী জায়গায় লড়াইটা দিচ্ছিল বলে এই হুলিগানদের, এই গুন্ডাদের নামাতে হয়েছে। আমার হাসি পায় অতনু যে বিধানসভায়, তুমি জানো, আমরা যখন কভার করতাম, রবীন দেব তখন বিধায়ক ঢুকতেন, এই তৃণমূল কংগ্রেসে তারা কেউ তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের জন্মের আগে কংগ্রেসে ছিলেন, বা তৃণমূল কংগ্রেসে পাল্টি খেয়ে ঝাঁপ দিয়ে যাওয়ার আগে হয়তো কংগ্রেসে ছিলেন, তখন তারা রবীন দেব ঢুকলেই রিগিং দেব বলতেন। মানে আমি বলছি, রবীন দেব তো ছাত্র ছিলেন, আজকে যেটা চলছে সেটা অধ্যক্ষের কাজ। মানে আমি বলছি, পরিকল্পনা করে অরিত্রিক এবং পার্থকে রক্তাক্ত করা, সংজ্ঞাহীন করা, আমি বলছি এটা কিন্তু হিট অফ দ্য মোমেন্ট, একটা সাময়িক উত্তেজনার বলি এরা হয়নি, পরিকল্পনা করে মেরে সংজ্ঞাহীন করে তার ক্যামেরাটা ছিনতাই করা হয়েছে। এবং আমি বলছি, একেবারে পুষি মুখে, আমি খুব সচেতন ভাবে এই স্থূল এবং কিছুটা মোটা দাগের শব্দটা ব্যবহার করলাম, পুলিশ হয়তো এই ভাঙা ক্যামেরাটা 2 ঘন্টা পরে আমাদের অফিসে নিয়ে আসবে। পুলিশের ভূমিকা অতনু, তুমি পুলিশ আর নির্বাচন কমিশন দুটো শব্দ বললে, যে পুলিশ কালকে প্রেস কনফারেন্স করে, আমি বলছি কালকে আমরা শিরোনাম করেছিলাম বাস্তবের অবাস্তব তত্ত্ব,
আমি বলছি বাস্তব বৈদ্য পরশুদিন অত্যন্ত তিনি 3টে অংশে সিপিএম এর মিছিল হয়েছিল, যে অংশে ছিলেন সে অংশে লাঠি চালাননি, কিন্তু তিনি যে কথাটা বললেন এর থেকে হাস্যকর কথা তিনি ওনার গোটা কেরিয়ারে কেন জীবনে কোনোদিন বলেছেন এর থেকে বড় মিথ্যে যে লাঠি চলেনি? এতগুলো মিডিয়া, এতগুলো টিভি ক্যামেরা, এতগুলো স্টিল ক্যামেরা, এরা 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 যেটা দেখালো সেটা কোন বাস্তব ছবি? একজন আইপিএস বসে এই মিথ্যাচারটা করতে পারলেন? আর নির্বাচন কমিশন আইওয়াশ করা কাকে বলে? অদক্ষতা, অপদার্থতা, ইচ্ছাকৃত কর্তব্যচ্যুতি এবং নির্লজ্জতা তো এই রাজ্য নির্বাচন কমিশনের কাছে শিক্ষণীয়। আমি আবার বলছি শিক্ষণীয়, তার কারণ বারবার প্রত্যেকটা ক্ষেত্রে এরা এটা করছেন। এবং আমি বলছি আবার এরা জয়ের দিন সবুজ আবির মাখবেন। আমি এরা এবং এরপরে জয় হয়ে আমি জানি না বোর্ড কারা তৈরি করবেন কি করবেন, কিন্তু আমি খুব আশ্চর্য কোন মুখে ওয়ার্ডের মানুষের কাছে যাবেন, কোন মুখে ভোটারদের কাছে যাবেন, আবার বিধাননগর পুর ভবনে গিয়ে এরা বসবেন। মানে আমি বলছি আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো এই ভোটের পর? মানে আমার আশ্চর্য লাগে। 2-3টে কথা তৃণমূল নেতা এবং মন্ত্রীদের কাছ থেকে সকালে শোনা যাচ্ছে এই নির্লজ্জ মানে রিগিং এর পর যাদের ন্যূনতম চক্ষু লজ্জা আছে তারা এইসব বলছেন টলছেন। দুটো কথা কি, এক হচ্ছে যে সিপিএম এর গুন্ডারা এইসব করছে, আমাদের তো পুরোটা নিয়ন্ত্রণে থাকে না। আমার একটাই উত্তর আছে, সিপিএম এর গুন্ডারা 200টা 250টা বা 2000টা সিপিএম এর গুন্ডাকে বের করে দিচ্ছেন না কেন পার্টি থেকে? বরঞ্চ রাজ্যবাসী উল্টো ছবিটা দেখছে যে সিপিএম এর এই তথাকথিত গুন্ডা জানি না কিন্তু নেতা, বিধায়ক, কর্মী, সমর্থক প্রতিদিন তিলজলা, তপসিয়া কিংবা অন্যত্র তৃণমূলে যোগ দিচ্ছে, জেলা সদরে যোগ দিচ্ছে। এরপর কংগ্রেস ভাঙিয়ে বা বামপন্থী দলগুলো ভাঙিয়ে লোক নেওয়ার পর সিপিএম এর গুন্ডারা তত্ত্ব বিশ্বাস করবেন তো? এখন যেমন যদি 34 বছরের ইতিহাস যে নেতা নেত্রীরা বলেন লোকে হাসে আড়ালে, সামনে হাসতে পারে না হয়তো ভয়ে, পুলিশ মিথ্যে মামলা দেবে বলে, মিথ্যে কেস দেবে বলে, কিন্তু আড়ালে হাসে তারা যে ওই দেখো আবার 34 বছরের গল্প হচ্ছে। তো সেইরকম সিপিএম থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে, আরএসপি থেকে লোক ভাঙিয়ে বিধায়ক নিয়ে যারা এই তথাকথিত কোট আনকোট মূল্যবোধের রাজনীতি করছেন, সততার রাজনীতি করছেন, তারা আয়নায় মুখ দেখেন তো? আমার বিস্ময় লাগে অতনু। আমি সত্যি আজকে আমার সহকর্মী রক্তাক্ত হয়েছে, সংজ্ঞাহীন হয়েছে বলে বলছি না, কিন্তু আমি এরপরও সিপিএম এর গুন্ডা বলা যায়। আর একটা তত্ত্ব, দ্বিতীয় তত্ত্ব, কোন মন্ত্রী নেতা বলতে শুরু করেছেন যে এরা নাকি সব মুকুল রায়ের লোক। আমার 3টে কথা বলা আছে। এক, মুকুল রায় এখনো ভাবে আনুষ্ঠানিকভাবে রয়েছে তৃণমূল কংগ্রেসে। 2 হচ্ছে ঠিকই তো এই সময় গত 3-4 বছরে মুকুল রায়ের ক্ষমতায়নের সময় প্রথম কথা সেই ক্ষমতায়নের সম্পূর্ণ এবং সামগ্রিক দায়িত্ব কেন মুকুল রায়কে দেওয়া হয়েছিল যদি তিনি এত খারাপই লোক হবেন? আর তার অনুগামীরা যে দাপট করছে সেই অনুগামীদের বের করা দেওয়া হচ্ছে না কেন? আবার আমার প্রশ্ন যে বহিষ্কার করা হচ্ছে না কেন? আমি তোমায় বলছি যে মুকুল রায় যখন ক্ষমতা কমতে শুরু করে এবং সাইড লাইন হতে শুরু করেন তখন এই প্রত্যেকটি নেতা মন্ত্রী যারা একটি পা বাড়িয়েছিলেন মুকুল রায় দল করলে চলে যাবেন সেই মুহূর্তে এরকম একটা সম্ভাবনা কিন্তু ছিল, তুমি মনে করে দেখো, তারা কিন্তু প্রত্যেকে আলটিমেটলি থেকে গেলেন এবং কোনো না কোনো নেতা মন্ত্রী দাদা ধরে নিলেন এই পাশে, মানে মূল স্রোতে। কারণ মুকুল রায় তখন স্রোতের বাইরে চলে যাচ্ছেন। আমার অবাক লাগে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এবার তার কথায় আসছি, যে তার নিজের জনপ্রিয়তার উপর তার কোনো ভরসা নেই, মানুষের ওপর তার ভরসা নেই। মানে এই মানুষ তো মাথায় তুলে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এনেছেন, এখনো এই রাজ্যে একক নেত্রী হিসেবে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। তার এই উপায়গুলো নিতে হচ্ছে কেন? এটা কিন্তু তৃণমূল নেতারা যারা এটা করছেন তারা খেয়াল রাখবেন যে একটা সময় মনে করা হতো যে ইংল্যান্ডেশ্বরী সাম্রাজ্যে সূর্য কোনোদিন অস্ত যায় না। সেই সূর্য শুধু যে অস্ত গেছিল তা নয়, অত্যন্ত সংক্ষিপ্ত, ছোট্ট, অর্থনৈতিকভাবে দুর্বল একটা সাম্রাজ্যে পরিণত হয়েছিল। মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছিল। 34 বছর বামেদের চূড়ান্ত দাপাদাপি এবং এই অসহযোগিতা, মানুষের সঙ্গে অসভ্যতা, ঔদ্ধত্যের জবাব মানুষই দিয়েছেন। কোন সাম্রাজ্যই 100 বছর 200 বছর চলে না। আজকে যাদের জয় তৃণমূল কংগ্রেসকে জিততে হচ্ছে, যাদের এই গুন্ডা বাহিনী, হ্যাঁ, যাদের ওপর নির্ভর করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, আমি তোমায় বলছি অতনু, প্রথম কথা এই গুন্ডা বাহিনী যে মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে দুর্বল দেখবে, আরো যে শক্তিমান
সেটা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, সেই দিকে ঝাঁপ দেবে যে নেতারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত কত নম্বর বাড়াবেন দেখাতে এই গুন্ডামি করছে, তারা সবার আগে সেই ক্ষমতা কেন্দ্র পরিবর্তন করে দলের মধ্যে সাবোটেজ করবেন। এবং এই গুন্ডা বাহিনী যা তৃণমূল কংগ্রেসকে এখন ভোটে জেতাচ্ছে বা ভোটে জেতাবে বলে নেতা নেত্রীরা ভাবছেন, সেই গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেসকে ডোবাবে। আমি তোমায় বলছি এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা যে এই মুহূর্তে তৃণমূলের কিন্তু প্রয়োজন ছিল না একটা প্রায় বিরোধীহীন, শক্তিশালী বিরোধীহীন রাজ্যে এই ছবিটা উপহার দেওয়া রাজ্যবাসীকে। আমি বলছি আজকে যারা ভোট দিতে পারলেন না, যারা লাইনে ধাক্কাধাক্কি খেলেন, পুলিশের লাঠি খেলেন হয়তো নিরীহ ভোটার, তারা বাড়ি গিয়ে কি মনে করবে না যে শাসক দল সম্পর্কে? মানে এইটুকু এদের বোধ বুদ্ধি হলো না। এখন তো কোনো ক্রাইসিস নেই, এরম নয় যে 2016-র আগে কেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাজ্য শাসক দলের। এই ক্রাইসিস কল কেন? এই গুন্ডা বাহিনী কেন? আমি যদি বুঝতাম যে একটা ক্রান্তিকর অবস্থায় রাজ্য দাঁড়িয়ে আছে, আমি তাতে আমি বলছি সেটাও অযৌক্তিক, কিন্তু রাজনীতি আর যুক্তি বুদ্ধি নৈতিকতা এর কোন ধার ধারে, আমি সেটা তো মেনে নিতে পারতাম। এখন এই জনপ্রিয়তার মুহূর্তে এইটা যারা করে তারা শুধুমাত্র শেষের সেদিনকে সামনে ডেকে আনছেন, এর বাইরে কিচ্ছু নয়, অতনু কিচ্ছু নয়।